তোমরা যারা 2026 সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকের এই বাংলার সম্পূর্ণ লাস্ট মিনিট সাজেশনটি মোস্ট ইম্পর্টেন্ট। দেখো তোমাদের জন্য আমরা আজকে যে প্রশ্নগুলো রেখেছি কেবলমাত্র তোমরা যদি এই প্রশ্নগুলো অভ্যাস করো তোমরা দেখবে এখান থেকে ফাইনাল পরীক্ষাতে 100% হুবহু কমন পেয়ে যাবে। এবং এই প্রশ্নগুলো তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সাথে সাথে টেস্ট এবং ফাইনাল পরীক্ষাতে 100% হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের একটি প্রশ্ন অভ্যাস করতে হবে না, এতটা কিন্তু বলে গেলাম। কারণ আমরা এই প্রশ্নগুলো এমন ভাবে তৈরি করেছি যে যাতে তোমরা এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাও, এর বাইরে থেকে তোমাদের আর অন্য কোনো প্রশ্ন অভ্যাস করতে না হয়। দেখো আমরা তোমাদের জন্য কিন্তু বেশি প্রশ্ন বলবো না, প্রত্যেকটি পড়া থেকে বিশেষ করে 4টি থেকে 3টি করে প্রশ্ন বলবো, যে প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট বলবো এবং যে প্রশ্নগুলোতে আমরা হলুদ কালিতে হাইলাইট করে রেখেছি সেই প্রশ্নগুলো তোমরা যদি দেখো তোমরা দেখবে এখান থেকে 100% কিন্তু হুবহু কমন পেয়ে যাবে। তো দেখো বাংলা ভাষার বিজ্ঞান প্রবন্ধ থেকে দেখো প্রথম প্রশ্নটি, পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য, লেখকের এমন মন্তব্যের কারণ কি? এই প্রশ্নটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ। পরের প্রশ্নটি দেখো, বাংলা ভাষার বিজ্ঞান শীর্ষক প্রবন্ধটিতে পরিভাষা রচনা প্রসঙ্গে লেখক যে বক্তব্য প্রকাশ করেছেন তা আলোচনা করে লেখো। মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্নটি দেখো মোস্ট ইম্পর্টেন্ট, 100% কমন পেয়ে যাবে সেই মতো একটি প্রশ্ন। দেখো আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন, শব্দের ত্রিবিধ কথা কি? বাংলা ভাষার বিজ্ঞান প্রবন্ধে এই ত্রিবিধ কথার প্রসঙ্গ এসেছে কেন? দেখো এই যে প্রশ্নগুলো বললাম তিনটি, এই তিনটি প্রশ্ন কিন্তু 100% কিন্তু কমনযোগ্য প্রশ্ন। পরের প্রশ্নগুলো দেখো, কিন্তু বৈজ্ঞানিক সাহিত্য যত কম থাকে ততই ভালো, কি কম থাকার কথা বলা হয়েছে সেই বিষয়টিকে আলোচনা করে লেখো। পরের প্রশ্নটি দেখো, বাংলা ভাষার বিজ্ঞান চর্চার অসুবিধা ও তার থেকে উত্তরণী পন্থাগুলি আলোচনা করো। পরের প্রশ্নটি দেখো, বাংলা ভাষার বিজ্ঞান রচনার সমস্যাগুলি আলোচনা করো। দেখো এই যে প্রশ্নগুলো বললাম এই প্রশ্নগুলো কিন্তু 100% কমনযোগ্য প্রশ্ন, কারণ এই প্রশ্নগুলো আমরা এমন ভাবে রেখেছি যাতে তোমরা যদি এই প্রশ্নগুলো অভ্যাস করো তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করতে হবে না, আমি বলে গেলাম। তারপরে দেখো হারিয়ে যাওয়া কালিকলম। দেখো শ্রীপান্থ থেকে, হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে লেখক বাঁশের কুঞ্চি কেটে তৈরি কলম থেকে আধুনিক বলপেনে পর্যন্ত কলমে যে ধারাবাহিক ইতিহাস লিখেছেন তা সংক্ষেপে বর্ণনা করো। পরের প্রশ্নটি দেখো, ফাউন্টেন পেন বাংলা কি নামে পরিচিত? নামটি কার দেওয়া বলে উল্লেখ করা হয়েছে? ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখো। পরের প্রশ্নটি দেখো, আমরা কালিও তৈরি করতাম নিজেরাই, কারা কালি তৈরি করতেন, তারা কিভাবে কালি তৈরি করতেন? মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্নটি দেখো, কালি কলমের প্রতি ভালোবাসা হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধ কিভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো। এগুলোকে হারানোর বেদনা কিভাবে ফুটে উঠেছে। দেখো যে প্রশ্নগুলোতে আমরা হলুদ কালিতে হাইলাইট করে রেখেছি এবং বক্স করে রেখেছি এই প্রশ্নগুলো কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। পরের প্রশ্নটি দেখো, ক্যালিওগ্রাফিস্ট বা লিপিকুশলী কাদের বলা হয়? এদের সম্বন্ধে হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে আমরা কি জানতে পারি? লিপিকুশলীদের কাজ কি ছিল? পরের প্রশ্নটি দেখো, কম্পিউটার তাদের জাদুঘর পাঠাবে বলে প্রতিজ্ঞা করছে, কাদের? তাদের বলতে এখানে কাদের কথা বলা হয়েছে? তাদের ঐক্যের প্রতি লেখক শ্রদ্ধাশীল কেন? পরের প্রশ্নটি দেখো আরো গুরুত্বপূর্ণ, আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে, কোন জিনিস অবলুপ্তির পথে? এই অবলুপ্তির কারণ কি? দেখো এই যে প্রশ্নগুলো বললাম এই প্রশ্নগুলো তোমরা যদি অভ্যাস করো তোমাদের এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করতে হবে না, কারণ আমরা এই প্রশ্নগুলো কিন্তু খুব বাছাই ছাড়াই ভাবেই রেখেছি। তারপরে দেখো জ্ঞান চক্ষু থেকে দেখো প্রথম প্রশ্নটি, তপনের চোখ মার্বেল হয়ে গেল, কোন কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল? মার্বেল হয়ে গেল কথাটি কি অর্থে ব্যবহার হয়েছে, তপন কি শুনেছিল? দেখো এই প্রশ্নটি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ, 3 মার্ক থেকে। পরের প্রশ্নটি দেখো, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে, কোন ঘটনাটি অলৌকিক বলা হয়েছে, কেন সেই ঘটনাটি অলৌকিক? এই প্রশ্নটিও কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। পরের প্রশ্নটি দেখো, গায়ে কাঁটা দিয়ে উঠলো তপনের, তপনের গায়ে কাঁটা দিয়ে ওঠার কারণ কি? মোস্ট ইম্পর্টেন্ট। সে ভয়ঙ্কর আহ্লাদ হওয়ার কথা, সে যে আহ্লাদ খুঁজে পায় না, আহ্লাদ হওয়ার কথা ছিল কেন? আহ্লাদ খুঁজে না পাওয়ার কারণ কি? আজ সে তার জীবনের সবচেয়ে বড় দুঃখের দিন, কার কাছে এবং কেন? শুধু এই মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন কি সংকল্প করেছিল? মেশোর উপযুক্ত কাজ হবে সেটা কার মেশো, তার উপযুক্ত কাজটা কি? রত্নের মূল্য জহরির কাজেই উক্তিটির প্রসঙ্গ নির্দেশ করো। দেখো এই যে 3 মার্কের প্রশ্নগুলো বললাম এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নে ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তারপরে দেখো রচনাধ্বনির প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 5। প্রথম প্রশ্নটি দেখো, এই বিষয়ে সন্দেহ ছিল তপনের, সন্দেহের বিষয়টি কি? কিভাবে তপনের সন্দেহ দূর হয়েছিল? তপন আর পড়তে পারে না, ববার মতো বসে থাকে, তপনের এমন অবস্থার কারণ বর্ণনা করো। তবে তপনেরই বা লেখক হতে বাধা কি? লেখক হতে তপনের বাধা নয় কেন? প্রথম লেখা গল্প ছাপা হওয়ার পর তার কি অভিজ্ঞতা হয়েছিল? পরের প্রশ্নটি দেখো, জ্ঞান চক্ষু খুলে গেল তপনের, কিভাবে জ্ঞান চক্ষু খুলে গেল? দেখো এই যে প্রশ্নগুলো বললাম জ্ঞান চক্ষু থেকে, তোমরা যদি এই প্রশ্নগুলো অভ্যাস করো তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে।
এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করতে হবে না। তারপরে দেখো পথের দাবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। দেখো ব্যাখ্যামূলক সংক্ষিপ্ত উত্তরধ্বনি প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 3-7টি শব্দে লিখতে হবে। কেবল আশ্চর্য সেই রগামুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি। কার চোখের কথা বলা হয়েছে? চোখ দুটির বর্ণনা দাও। এই ঘটনা তো আমাকে বলেনি, বক্তা কাকে এই কথা বলেছেন? কোন ঘটনার কথা বক্তা আগে শোনেনি? প্রথম শ্রেণীর যাত্রী হওয়ায় অপূর্বের মনে কিরূপ ভরসা জেগেছিল। মনে হলো দুঃখে লজ্জায় ঘৃণায় নিজেই যেন মাটির সঙ্গে মিশিয়ে যায়। কোন কথা মনে পড়লে অপূর্বের এমন অনুভূতি হয়? মোস্ট ইম্পর্টেন্ট দেখো এই প্রশ্নগুলো। অপূর্ব তার বাসা চুরির খবর কাকে দিতে গিয়েছিল? আমি ভীরু, কিন্তু তা বলে অবিচারে দণ্ডভোগ করার অপমান আমাকে কম বাজে না। বক্তা কাকে কথা বলেছিলেন? কোন বিচারী দণ্ডভোগ তাকে ব্যথিত করেছিল? দেখো এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নে ভীষণভাবে গুরুত্বপূর্ণ, কারণ আমরা এই প্রশ্নগুলো খুব বাছাই ছাঁটাই ভাবেই রেখেছি। তারপরে দেখো রচনাধর্মী প্রশ্ন, প্রতিটি প্রশ্নের নম্বর 5। বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শোক ষোলোআনায় বজায় আছে। বাবুটিকে তার সাজসজ্জার পরিচয় দাও। পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিবাইবাবুর সম্মুখে হাজির করা হলো। পলিটিক্যাল সাসপেক্ট কথাটির অর্থ কি? পরে প্রশ্নটি দেখো, তার লঞ্ছনায় কালো চামড়ার নিচে কম জ্বলে না। তরবারকর বক্তাকে কোন লঞ্ছনার কথা তিনি তরবারকরকে শুনিয়েছেন? উদিতাংশে তার মানসিক পরিস্থিতি আলোচনা করো। পথের দাবি উপাংশে যে অংশে তোমাদের পাঠ্য তা অনুসরণে অপূর্বের চরিত্রটি আলোচনা করো। তার পরিচ্ছেদের প্রতি দৃষ্টিপাত করিয়া মুখ ফিরিয়া হাসি গোপন করি। কে হাসি গোপন করিল? তার হাসি পাওয়ার কারণ কি? দেখো এই যে প্রশ্নগুলো বললাম, এই প্রশ্নগুলো তোমরা যদি অভ্যাস করো তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করার প্রয়োজন পড়বে না। তারপর দেখো বহুরূপী সুবোধ ঘোষ। দেখো হরির কাণ্ড উৎস নির্দেশ করো। কোন কাণ্ডের কথা বলা হয়েছে? কাণ্ডটি কে ঘটিয়েছিল? খুব গরিব মানুষ হরিদা, হরিদার পরিচয় দাও। তার দারিদ্রের ছবি বহুরূপী গল্পে কিভাবে প্রতিভাসিত হয়েছে? মোস্ট ইম্পর্টেন্ট। আপনি কি ভগবানের চেয়েও বড়? কাকে কথা বলা হয়েছে? তাকে কথা বলা হয়েছে কেন? সে ভয়ানক দুর্লভ জিনিস, কোন জিনিসের কথা বলা হয়েছে? তার দুর্লভ কেন? তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়। বক্তা তার কোন আচারকে ঢং হিসেবে চিহ্নিত করেছেন? কি করলে তার সেই ঢং নষ্ট হয়ে যাবে? দেখো এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নই গুরুত্বপূর্ণ রয়েছে। তবে দেখো আমরা যে প্রশ্নগুলোতে হলুদ কালিতে হাইলাইট করে রেখেছি এই প্রশ্নগুলো কিন্তু 100% কিন্তু কমনযোগ্য প্রশ্ন। তারপরে দেখো রচনাধর্মী প্রশ্ন, প্রতিটি প্রশ্ন 5। প্রথম প্রশ্নটি দেখো, মারিয়ে অনায়াসে সোনা মারিয়ে চলে যেতে পারি, উক্তিটি কার? কোন প্রসঙ্গে তার এই মন্তব্য? মন্তব্য আলোকে বক্তার চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো। অদৃষ্ট কখনো হরিদারই ভুল ক্ষমা করবে না। হরিদা কি ভুল করেছিলেন? অদৃষ্ট ক্ষমা না করার পরিণাম কি? হরিদার উনানের হাড়িতে অনেক সময় শুধু জল ফোটে, ভাত ফোটে না। উক্তিটির প্রেক্ষিতে বক্তার দারিদ্র পীড়িত জীবন চিত্র নিজের ভাষায় লেখো। জগদীশ বাবুর বাড়ি হরিদা বিরাগী সেজে যাওয়ার পর যে ঘটনা ঘটেছিল তা বর্ণনা করো। মোস্ট ইম্পর্টেন্ট। খাঁটি মানুষ তো নয় এ বহুরূপী জীবনের এর বেশি কি আশা করতে পারে? বক্তাকে মন্তব্যটি প্রসঙ্গে উল্লেখ করে এই আক্ষেপ কতটা সার্থক তা আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট। হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে। হরিদার জীবনের বৈচিত্র্য নাটকীয় বলা হয়েছে কেন? দেখো এই প্রশ্নটি আরো গুরুত্বপূর্ণ। আমি আগেই বলেছিলাম যে প্রশ্নগুলোতে আমরা হলুদ কালিতে হাইলাইট করে রেখেছি এই প্রশ্নগুলো কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। বহুরূপী গল্পে অবলম্বনে হরিদার চরিত্র লেখা। তারপরে দেখো অদল বদল পান্নালাল প্যাটেল। ব্যাখ্যামূলক সংক্ষিপ্ত উত্তরধ্বনি প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্নটি দেখো, এই আওয়াজে মুখরিত হয়ে উঠলো, কোন আওয়াজের কথা বলা হয়েছে? এই আওয়াজে মুখরিত হয়ে ওঠার কারণ কি? বলতে গেলে ছেলে দুটো একই রকম, তফাৎ শুধু এই যে তফাৎটি কি? ইসাব ও অমৃত নতুন জামা পরে বাড়িতে থেকে বেরিয়েছিল, তারপর কি কি ঘটেছিল তা গুছিয়ে লেখো। উনি 10 বছরের অমৃতকে জড়িয়ে ধরলেন। উনি কে? কেন অমৃতকে উনি জড়িয়ে ধরলেন? হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গিয়েছিল। অমৃতের মাথায় কি বুদ্ধি খেলে গিয়েছিল? অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে, উক্তিটি কার? অমৃত কোন কথায় কি জবাব দিয়েছিল? গ্রাম প্রধানের কানে গেল, কোন কথা গ্রাম প্রধানের কানে গেল? এরপর কি ঘটনা ঘটলো? তারপরে দেখো রচনাধর্মী প্রশ্ন, প্রতিটি প্রশ্ন 5। প্রথম প্রশ্নটি দেখো, অমৃত সত্যি তার বাবা মাকে খুব জ্বালিয়েছিল। অমৃত কিভাবে বাবা মাকে জ্বালাতন করেছিল? অদল বদল গল্পে যে বন্ধুত্ব ও সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপিত হয়েছে তা নিজের ভাষায় লেখো। অদল বদল গল্প অবলম্বনে অমৃত ও ইসাবের চরিত্রটি বিশ্লেষণ করো। অদল বদল গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো। দেখো এই যে প্রশ্নগুলো বললাম এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নে ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তোমরা যদি এই প্রশ্নগুলো খুব সুন্দরভাবে অভ্যাস করো তোমরা দেখবে এখান থেকে 100% কিন্তু হুবহু কমন পেয়ে যাবে। তারপর দেখো নদীর বিদ্রোহ। নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে। কে বুঝিতে পেরেছে? নদীর বিদ্রোহ বলতে সে কি বুঝতে চেয়েছেন? নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে। কার কথা বলা হয়েছে? তার পাগলামিটি কি? গল্প অনুসরণে উদ্ধৃত ব্যক্তির পাগলা
মিটির পরিচয় দাও। নদীকে এভাবে ভালোবাসিবার একটা কৈফত নদের চাঁদ দিতে পারে, নদীর সঙ্গে নদের চাঁদের সম্পর্কটি সংক্ষেপে লেখো। দেখো এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নই ভীষণভাবে গুরুত্বপূর্ণ, কারণ আমরা এই প্রশ্নগুলো এমনভাবে এখানে রেখেছি যাতে তোমরা 100% হুবহু কমন পেয়ে যাও। তারপর দেখো অসুখী একজন পাবলো নেরুদা। ব্যাখ্যামূলক সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 3। প্রথম প্রশ্নে দেখো, আমি ছেড়ে দিলাম, আমি কে? তাকে বলতে কার কথা বলা হয়েছে? তাকে কোথায় ছেড়ে দিলাম? নেমে এলো মাথার উপর, কারা? মাথার উপর কি নেমে এসেছিল? তা কেনই বা নেমে এসেছিল? যুদ্ধকে রক্তের এক আগ্নেয় পাহাড় বলা হয়েছে কেন? সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। সে কে? আমি আর কখনো ফিরে আসবো না বলার কারণ কি? সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে, কোন কোন জিনিসের কথা বলা হয়েছে? এর পরিণতির কারণ কি? সেই মেয়েটির মৃত্যু হলো না, কোন মেয়ের কথা বলা হয়েছে? তার মৃত্যু হলো না কেন? তারপর দেখো রচনাধর্মী প্রশ্ন, 150টি শব্দে, প্রতিটি প্রশ্নের মান 5। অসুখী একজন কবিতার নাম কোণে সার্থকতা আলোচনা করো। তারপর যুদ্ধ হলো, তারপর বলতে কি বোঝানো হয়েছে? যুদ্ধ কিভাবে ঘটলো? যুদ্ধ হলে কি ঘটলো? যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা। অসুখী একজন কবিতা অবলম্বনে শহরে কি পরিণতি হয়েছিল তা লেখো। শিশু আর বাড়িটা খুন হলো, সেই মেয়েটির মৃত্যু হলো না, কে সেই মেয়ে? তার মৃত্যু হলো না, এ কথা বলার কারণ কি? বাড়িটা কি কারণে খুন হলো? দেখো এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্ন ভীষণভাবে গুরুত্বপূর্ণ, কারণ এই প্রশ্নগুলো এমনভাবে রেখেছি যাতে তোমরা 100% হুবহু কমন পেয়ে যাও। তারপরে দেখো আয়ারও বেঁধে বেঁধে থাকি শঙ্খ ঘোষ। দেখো 3 মার্কের প্রশ্নগুলো। আমাদের ইতিহাস নেই, কে কেন এ কথা বলেছেন? পৃথিবী হয়তো বেঁচে আছে, এখানে হয়তো শব্দটি কবি কোন প্রসঙ্গে ব্যবহার করেছেন? আমাদের কথা কে বা জানে, আমরা কারা? তাদের কোন না জানার কথা উল্লেখিত হয়েছে? পৃথিবী হয়তো বেঁচে আছে, এখানে হয়তো শব্দটি কবি কোন প্রসঙ্গে ব্যবহার করেছেন? এই প্রশ্নটি দুবার রিপিট আছে, একটু দেখে নিও। আয়ারে বেঁধে বেঁধে থাকি কবিতায় যুদ্ধের বিরুদ্ধে কবি কোন বক্তব্য প্রকাশ করেছেন? আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে ধরে, মন্তব্যটি ব্যাখ্যা করো। আয়ারে বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি কাদের কাছে এই আহ্বান রেখেছেন তা আলোচনা করো। তারপর দেখো রচনাধর্মী প্রশ্ন, 150টি শব্দে, প্রতিটি প্রশ্নের নাম 5। এই প্রশ্নটি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ, এই যে আমরা এখানে প্রশ্নগুলো রেখেছি। আয়ারে বেঁধে বেঁধে থাকি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতা? কবিতায় এই আহ্বান ধাবিত হয়েছে কেন? আয়ারে বেঁধে বেঁধে থাকি কবিতার বিষয়বস্তু সংক্ষেপে লেখো। আমরাও তবে এভাবে এই মুহূর্তে মরে যাব নাকি, এমনটা মনে হয়েছে কেন? এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নই ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তারপরে দেখো আফ্রিকা, রবীন্দ্রনাথ ঠাকুর। দেখো প্রতিটি প্রশ্নের মান 3। প্রথম প্রশ্নটি দেখো, চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, ইতিহাস কিভাবে অপমানিত হয়েছিল তা বুঝিয়ে দাও। কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা, এ বেজে ওঠার কারণ কি? সংখ্যাকে চাচ্ছিল হার মানাতে, কে সংখ্যাকে হার মানাতে চাচ্ছিল? কিভাবে সংখ্যাকে হার মানাতে চাচ্ছিল? নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, কাদের কথা বলা হয়েছে? তাদের নখ নেকড়ের চেয়ে তীক্ষ্ণ বলার কারণ কি? দাঁড়াবে মানেরা মানবীর দ্বারে, মানেরা মানবীর পরিচয় দাও। কবি কাকে তার দ্বারে এসে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন? রচনাধর্মী প্রশ্ন, প্রতিটি প্রশ্ন 5। দেখো হাই ছায়াবেতা, ছায়াবেতা বলার কারণ কি? তার সম্পর্কে কবি কি বলতে চেয়েছেন তা সংক্ষেপে লেখো। এলোরা লোহার হাতকড়ি নিয়ে, ওরা কারা? তাদের নগ্নরূপের পরিচয় দাও। লোহার হাতকড়ি নিয়ে আসার তাৎপর্য কি? নগ্ন করলো আপন নির্লজ্জ মনুষ্যতা, কারা কিভাবে আপন নির্লজ্জ মনুষ্যতার প্রকাশ ঘটিয়েছিল? তাদের সম্বন্ধে কবি কি মনোভাব প্রকাশ পেয়েছে তা লেখো। চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, তোমার বলতে কার কথা বলা হয়েছে? তার অপমানিত ইতিহাসের পরিচয় দাও। দাঁড়াবে মানেরা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো। মানেরা মানবী কথাটি বলার কারণ কি? কেন তার কাছে ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছে? সেই হোক তোমার সভ্যতা শেষ পূর্ণবাণী, কোন প্রসঙ্গে উক্তিটি? উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। আফ্রিকা কবিতা অনুসারে আফ্রিকা মহাদেশের উদ্ভবের ইতিহাস আলোচনা করো। তারপর দেখো অভিষেক মাইকেল মধুসূদন দত্ত। প্রতিটি প্রশ্ন 3। প্রথম প্রশ্নটি দেখো, জিজ্ঞাসা মহাবল বিস্ময় বানিয়া, কাকে মহাবল বলা হয়েছে? তার বিস্ময়ের কারণ কি? রসে মহাবলী মেঘনাথ, কার উক্তি? মেঘনাথের রসের পরিচয় দাও। হাসবে মেঘবাহন, মেঘবাহন কে? সে হাসবে কেন? কপিলা লঙ্কা, কাপিলা জলদি, সেই পরিপ্রেক্ষিতে কবি এই কথা বলেছেন তা নিজের ভাষায় লেখো। অম্বুরাশি সুতা উত্তরিলা, অম্বুরাশি সুতা কে? তিনি কি উত্তর দিলেন? হাই বিধি বা মমপতি বক্তাকে তিনি এমন কথা বলেছেন কেন? এই কলঙ্ক পিত্ত বক্তা কোন ঘটনাকে কলঙ্ক বলে মনে করে? পরে প্রশ্নটি দেখো, কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে? কে কবে শুনেছে লোক মরি পুণ্য বাঁচে? বক্তাকে এমন উপমা প্রয়োগের কারণ ব্যাখ্যা করো। অদ্ভুত বড়তা, কোন বড়তা, কেন অদ্ভুত? দেখো এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নই ভীষণভাবে। তারপর দেখো রচনাধর্মী প্রশ্ন, প্রতিটি প্রশ্ন 5। অভিষেক করিলা কুমারে, কুমারকে পাঠ্য কবিতা অবলম্বনে কুমারের চরিত্র আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট। নমিপুত্র পিতার চরণে করজোড়া কহিল, পিতা ও পুত্রের পরিচয় পাঠ্যাংশ অবলম্বনে পিতা ও পুত্রের কথোপকথন নিজের ভাষায় লেখো। এ কলঙ্ক পিত্ত বক্তা কোন ঘটনাকে কলঙ্ক বলেছেন? এখান থেকে তার চরিত্রের কোন বৈশিষ্ট্য প্রকাশিত হয়? অভিষেক কাব্যাংশ অনুসরণে বীরবাহুর মৃত্যু সংবাদ শুনে মেঘনাথের যে প্রতিক্রিয়া হয়েছিল তা আলোচনা করো। জিজ্ঞাসিলা রতীন্দ্র সর্ব বীর অভরয়ে, রতীন্দ্র সর্বকে তার
রণসজ্জার প্রসঙ্গটি ঘিরে যে দুটি পৌরাণিক প্রসঙ্গের উল্লেখ আছে তার বর্ণনা দাও। নমিপুত্র পিতার চরণে করজোড়া কহিলা, পিতা ও পুত্রের পরিচয় দাও। পাঠ্যাংশ অবলম্বনে পিতা ও পুত্রের কথোপকথন নিজের ভাষায় লেখো। তারপরে দেখো অভিষেক করিলা কুমার, কুমারকে পাঠ্য কবিতা অবলম্বনে কুমারের চরিত্র আলোচনা করো। একই সাজে আমারে দশানন্দত আমি ইন্দ্র, বক্তা কোন প্রসঙ্গে কথাটি বলেছেন, উক্তিটি কথার বক্তার চরিত্রের কোন গুণের পরিচয় পাওয়া যায়। এই অদ্ভুত বারতা জননী কোন কোথায় পাইলে তুমি। দেখো এই প্রশ্নটিও কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। দেখো এই যে প্রশ্নগুলো বললাম, এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নে ভীষণভাবে গুরুত্বপূর্ণ রয়েছে। তারপরে দেখো পরে উল্লাস কাজী নজরুল ইসলাম, ব্যাখ্যামূলক সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, প্রতিটি প্রশ্ন 3। দেখো এই নতুনের কেতনুরে উৎস নির্দেশ করো। নতুনের কেতন বলতে কি বুঝিয়েছেন। আসছে নবীন জীবনহারা অসুন্দর করতে চেতন, উক্তিটির তাৎপর্য লেখো। এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে, মহানিশা কি, এই মন্তব্যের মধ্যে দিয়ে কবি কিসের ইঙ্গিত দিয়েছেন। আসছে ভয়ঙ্কর, ভয়ঙ্কর আগমন পরিস্থিতি পলে উল্লাস কবিতা অনুসরণে আলোচনা করো। তারপরে দেখো রচনাধর্মী প্রশ্ন, প্রতিটি প্রশ্ন 5। পলে উল্লাস কবিতাটিতে প্রতিবাদী ধর্মী কবিতা বলা যায় কিনা যুক্তি সহ আলোচনা করো। কবি পলয়কে কোন কোন বিশ্লেষণে ভূষিত করেছেন, কবিতার বিষয়বস্তু অনুসারে এই বিশ্লেষণগুলির তাৎপর্য লেখো। বজ্রশিখায় মশাঞ্জলি আসছে ভয়ঙ্কর, এখানে কাকে কেন ভয়ঙ্কর বলা হয়েছে এবং ভয়ঙ্কর কিভাবে আসছে। কাল ভয়ঙ্করে বেশে এবার এই সুন্দর, কাল ভয়ঙ্করে কে, সুন্দর কেন কাল ভয়ঙ্করের রূপ ধারণ করেছে, মন্তব্যটি কোন প্রসঙ্গে করা হয়েছে। তারপরে দেখো ধ্বংস দেখে ভয় কেন তোর, কবিতায় একথা বলেছেন। তারপরে দেখো ধ্বংস দেখে ভয় করার মধ্যে ভুল কোথায়। তারপরে দেখো সিন্ধু তীরে সৈয়দ আলাউল। দেখো এখানে যে প্রশ্নগুলো রেখেছি আমরা, এই প্রশ্নগুলো তোমরা যদি অভ্যাস করো তোমাদের এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। দেখো ব্যাখ্যামূলক সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 3। এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্ন ভীষণভাবে গুরুত্বপূর্ণ। দেখো সিন্ধু তীরে দেখি দিব্যস্থান, সিন্ধু তীরকে দিব্যস্থান বলা হয়েছে কেন বুঝিয়ে দাও। তথা কন্যা থাকে সর্বক্ষণ, কন্যাটিকে কোথায় সে সর্বক্ষণ থাকে। পঞ্চকন্যা পাইবা চেতন, পঞ্চকন্যা কারা, তারা কিভাবে চেতন ফিরে পেল। অতি মনোহর বেশ কোন কবিতা থেকে গৃহীত, মনোহর দেশটির বর্ণনা দাও। তারপরে দেখো রচনাধর্মী প্রশ্ন, প্রতিটি প্রশ্ন 5। পরের প্রশ্নটি দেখো ভীষণভাবে গুরুত্বপূর্ণ। সমুদ্র কন্যা পদ্মার চরিত্র বৈশিষ্ট্য এবং বলছে সিন্ধু তীরে কাব্যাংশ আলোচনা করো। সিন্ধু তীরে কাব্যাংশ অবলম্বনে নানা প্রাকৃতিক দৃশ্যের বর্ণনা তোমার ভাষায় লেখো। মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্নটি দেখো সিন্ধু তীরে কবিতাটি অবলম্বনে মনোহর দৃশ্যটির বর্ণনা দাও। বিধি মোড়ে না করো নৈরাস, কে কোন প্রসঙ্গে এমন উক্তি করেছেন, এই উক্তির আলোকে তার মানসিকতার পরিচয় দাও। দেখিয়া রূপের কলা বিলম্বিত হইল বালা, বালা শব্দের অর্থ কি, তাকে দেখে বক্তার কি মনে হয়েছিল। তারপরে প্রশ্নটি আরো গুরুত্বপূর্ণ। দেখো সিন্ধু তীরে দেখে দিব্যস্থান, কে এই দিব্যস্থান দেখলেন, দেখে তিনি কি করলেন। তারপরে দেখো অস্ত্রের বিরুদ্ধে গান, জয় গোস্বামী। এই যে আমরা এখানে প্রশ্নগুলো রেখেছি, এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্ন ভীষণভাবে গুরুত্বপূর্ণ। দেখো ব্যাখ্যামূলক সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, প্রতিটি প্রশ্ন 3। দেখো হাত নাড়িয়ে বুলেট তাড়াই, কবি কিভাবে হাত নাড়িয়ে বুলেট তাড়ান। মাথায় হাত শুকুন বা চিল, উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। অস্ত্র রাখো অস্ত্র ফেলো পায়ে, অস্ত্র কিভাবে প্রতীক, কবি অস্ত্র ফেলতে বলেছেন কেন। তোমার নিয়ে বেড়াবে গান, নদীকে দেশ গায়ে, তারপরে অস্ত্রধারীদের নিয়ে গানের নদীতে দেশ গায়ে বেড়াতে যাওয়ার তাৎপর্য বুঝিয়ে দাও। গানের বর্ম আজ পেরেছি গায়ে, কার কোন রচনার অংশ, কে গানের বর্ম পেরেছে, গানের বর্ম বলার তাৎপর্য বিশ্লেষণ করো। তারপরে দেখো রচনাধর্মী প্রশ্ন, প্রতিটি প্রশ্নের 5। অস্ত্র ও গান শব্দটি কবিতায় মূল বক্তব্য নিজের ভাষায় লেখো। অস্ত্র ও গান শব্দটি কবিতায় বিশেষ গুরুত্বের ব্যবহৃত, এরকম শব্দ ব্যবহারের কারণ উল্লেখ করো। কবি জয় গোস্বামী অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা এবং যুদ্ধ বিরোধী মনোভাবের যে প্রকাশ ঘটেছে তা নিজের ভাষায় লেখো। তারপরে দেখো আমরা শুধু একটা কোকিল, কোকিল কোন কাজ সমাধান করবে বলে কবি আশা প্রকাশ করেছেন। তারপরে দেখো সিরাজউদ্দৌলা, মোস্ট ইম্পর্টেন্ট। দেখো আমরা এখানে যে প্রশ্নগুলো রেখেছি তোমরা এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। দেখো সিরাজউদ্দৌলা নাট্যাংশে সিরাজউদ্দৌলার চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করে, এই প্রশ্নটি 100% কমনযোগ্য প্রশ্ন। কিন্তু অভদ্রতার অযোগ্য তোমরা কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে, এই কথা বলার কারণ কি। আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো, বক্তা কাদের কাছে কোন অক্ষমতা প্রকাশ করেছেন, যার উদ্দেশ্যে এই কথা বলা হয়েছে, মন্তব্য শুনে তার কি প্রতিক্রিয়া হয়। আপনাদের কাছে এই ভিক্ষা যে আমাকে শুধু এই আশ্বাস দিন, কাদের কাছে বক্তা ভিক্ষা চান, তিনি কি আশ্বাস প্রত্যাশা করেন। পলাশী রাক্ষসী, পলাশী বক্তাকে, পলাশী প্রান্তকে তিনি রাক্ষসী বলেছেন কেন। মাত্র 15টি মাস আমি রাজত্ব করেছি লুৎফা, লুৎফাকে, বক্তার 15 মাসের রাজত্বের অভিজ্ঞতাটি। তারপরে দেখো পরের প্রশ্নটি, বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাক এই বাংলা,
কাদের উদ্দেশ্য করে এই কথাটি বলা হয়েছে, এই বক্তব্যের মধ্যে দিয়ে বক্তার কি চারিত্রিক বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে। তারপরে প্রশ্নটি দেখো আরো গুরুত্বপূর্ণ, জাতির সৌভাগ্য সূর্য আজ অস্ত চলাগামী, কোন জাতির কথা বলা হয়েছে, তার সৌভাগ্য সূর্য আজ অস্ত চলাগামী কেন। তো এই যে প্রশ্নগুলো বললাম, এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নই ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তোমরা যদি এই প্রশ্নগুলো দেখে নিয়ে যাও, তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করতে হবে না। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবো, লাইক করতে নিশ্চয়ই ভুলবে না।